প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছি ক্যারিয়ান জিপসের আরও একটি অধ্যায়। নাম, পুলিশের ভুঁড়িতে ঘুষি মেরে 30 দিন। সাক্ষী প্রমাণ সব শেষ। আইনের যন্ত্র নির্বিঘ্নে সব কাজ সম্পন্ন করেছে। নাসিকাটি মানে ম্যাজিস্ট্রেট সাহেব তার পাশনে জোড়াটি এমনভাবে ঠিকঠাক করে বসালেন যেন ওগুলো যে কোনো মুহূর্তে খারাপভাবে নিচের দিকে ডাইভ মারতে যাচ্ছিল। তারপর একটা যন্ত্রণাবিদ্ধ ভেড়ার মতো কাশতে কাশতে তিনি আমাদেরকে দুঃসংবাদটি দিলেন। বললেন, বন্দির 5 পাউন্ড জরিমানা হলো। আহা, তাকে এভাবে বন্দি বলে অভিহিত করার যে লজ্জা ও মর্মপীড়া অনুভব করল বার্ট্রাম, কার সাধ্য সেটা বর্ণনা করে। এত কম জরিমানায় ব্যাপারটা মিটে যাওয়ায় বেশ খুশি হলাম। যাকে বলে মানুষের মুখের সমুদ্র। তার উপর চোখ বুলাতে বুলাতে দেখলাম জিপস বসে আছে পেছনের সারিতে। শক্ত ছেলে। তার তরুণ মনিব কেমন করে বিচারের মোকাবেলা করে তা দেখতে এসেছে সে। ওহে জিপস, 5 পাউন্ড হবে তোমার কাছে? আমার একটু ঘাটতি আছে। চুপ, হেঁকে উঠল উপর পড়া কে একজন। ও কিচ্ছু না, কেবল টাকা পয়সার বন্দোবস্তটা করছিলাম। আছে নাকি জিপস? বললাম আমি। হ্যাঁ স্যার। দারুণ ছোকরা। আপনি কি বন্দির বন্ধু? জিজ্ঞেস করলেন ম্যাজিস্ট্রেট। ধর্ম অবতার। আমি ভদ্রলোক হিসেবে মিস্টার উইস্টারের চাকরিতে আছি। তাহলে জরিমানাটা কেরানির কাছে জমা দিন। খুব ভালো কথা হুজুর। ম্যাজিস্ট্রেট আমার দিকে শীতলভাবে নট করে হয়তো একটু বুঝিয়ে দিলেন যে অতঃপর ওরা আমার হাতকড়া খুলে নিতে পারে। তারপর পাশনে জোড়াটা আবার নাকের উপর বসিয়ে দিয়ে তিনি বেচারা সিপ্পির দিকে এমন বিশ্রীভাবে তাকালেন যেমনটি বোশের স্ট্রিটের পুলিশ কোর্টেও কোনোদিন কারো নজরে পড়েনি। বন্দি লিওন টাট ঝকির, আমার দীর্ঘ ধারণা নামটা ভুয়া ও কল্পিত। মামলাটা গুরুতর। বিনা কারণে পুলিশের উপর প্রচণ্ড আক্রমণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অফিসারটির জবানবন্দিতে প্রমাণ হয়েছে যে বন্দি তার পেটে আঘাত এনে পাকস্থলীতে তীব্র ব্যথার সৃষ্টি করে এবং অন্যভাবেও কর্তব্য পালনে তাকে বাধা দেয়। আমি অবগত আছি যে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক জল ক্রীড়া প্রতিযোগিতার পরবর্তী রাতে কর্তৃপক্ষ ঐতিহ্যগতভাবে কড়াকড়ি একটু শিথিল রাখেন। কিন্তু বন্দি টড ঝকি যা করেছে সেরকম মারাত্মক গুন্ডামিকে উপেক্ষা করা বা লঘু করে দেখা যায় না। তাকে জরিমানা দিয়ে অব্যাহতি লাভের সুযোগ ছাড়াই দ্বিতীয় শ্রেণীর কয়েদি হিসেবে 30 দিন কারাভোগ করতে হবে। না, এ হতে পারে না। এই যে হাই, বাদ দিন এসব, প্রতিবাদ করল বেচারা সিপ্পি। চুপ, গর্জে উঠল আগের সেই অতি উৎসাহী কর্মচারীটা। গোটা ব্যাপারটাই ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। চিঠি কিছুটা ঝাপসা হয়ে গেছে, তবু যা কিছু মনে পড়ছে সেগুলোকে জোড়াতালি দিয়ে ঘটনাটা ছিল মোটামুটি এরকম। মালটাল আমি সাধারণত বেশি টানে না, তবে বছরে একটা রাত আছে যে রাতে সব কাজকর্ম ছুঁড়ে ফেলে আমি নিজের রাশটা একটুখানি ঢিলে করে দেই এবং হারানো তারুণ্যটাকে নতুন করে জাগিয়ে তুলি। যে রাতের কথা বলছি সে রাতটা হলো অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বার্ষিক জল ক্রীড়া প্রতিযোগিতার পরবর্তী রাত। অন্যভাবে বলতে গেলে নৌকা বাইচের রাত। আর কখনো যদি বার্টামের উপর মদের প্রভাব নাও দেখেন, ওই রাতে দেখবেন বই কি। খোলাখুলি স্বীকার করছি, টানছিলাম একটু বেশি মাত্রায়। ফলে এম্পায়ারের উল্টো দিকে যখন সিপ্পির দেখা পেলাম তখন আমি দারুণ খোশ মেজাজে।
এই অবস্থায় হঠাৎ মনে হলো সিপ্পিটা যেন আগের সিপ্পি নয়। তার মতো ফুর্তিবাজ লোক আর হয় না, কিন্তু তার মুখটা গোমরা, যেন এক গোপন বিষাদে আচ্ছন্ন সে। পিকাডিলি সার্কাসের দিকে হাঁটতে হাঁটতে সে বলল, বার্টি, দুঃখের ভারে অবনত হৃদয় দুর্বলতম আশাকে আঁকড়ে ধরে। সিপ্পির একটু সাহিত্যিক সাহিত্যিক ভাব আছে, যদিও জীবনযাত্রা নির্বাহের জন্য সে তার গ্রামবাসী এক বৃদ্ধা খালার পাঠানো টাকার উপর নির্ভরশীল। এ কারণে তার কথাবার্তা প্রায়ই সাহিত্য ঘেঁষা হয়ে পড়ে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে দুর্বল বা সবল আঁকড়ে ধরার মতো কোনো আশাই আমার নেই। এবার আমার দফা রফা হয়ে যাবে। কেন, কেমন করে বলো তো? আগামীকাল আমাকে চলে যেতে হবে। গিয়ে 3 সপ্তাহ থাকতে হবে কয়েকটা বুড়ো জর্গ জরদ গবের সাথে। ওরা আমার খালা, ভেড়ার আষ্টে বন্ধু। তিনি ব্যবস্থাটা স্থির করেছেন। বনপুর অভিশাপে তার বাগানের প্রতিটা বাল্বই যেন ফেটে যায়। কারা এসব নরকের হাউন্ড? জিজ্ঞেস করলাম ওকে। পিঙ্গল নামের কিছু লোক। বছর 10 বয়স হবার পর ওদেরকে আমি আর দেখিনি, কিন্তু আমার স্মরণ হচ্ছে যে ওই সময়েই ওদেরকে আমার ইংল্যান্ডের সেরা আপ বলে মনে হয়েছে। দুর্ভাগ্য, তোমার যে মন ভেঙে পড়েছে তাতে আশ্চর্যের কিছু নেই। দুনিয়াটা বড় ধূসর হয়ে গেছে। আমি কেমন করে এ বিষণ্ণতাকে ঝেড়ে ফেলব? নৌকা বাইসের রাত 11:30 দিকে মগজে যেসব চমৎকার আইডিয়া গজায়, তেমনি একটা আইডিয়া তখনই এলো আমার মাথায়। চললাম। তোমার কি চাই জানো দোস্ত? তোমার দরকার পুলিশের একটা হেলমেট। সত্যি বলছো বার্টি? আমার তাই দরকার? জিজ্ঞেস করলো সে। আমি যদি তুমি হতাম তাহলে এখনই সোজা রাস্তাটা পার হয়ে গিয়ে ওই হেলমেটটা তুলে নিতাম, কিন্তু ওটার ভেতর যে একজন পুলিশ রয়েছে, তুমি তো ওকে পরিষ্কার দেখতে পাচ্ছ। বললাম, তাতে কি হয়েছে? মুহূর্তখানেক চিন্তা করে সে বলল, আমার বিশ্বাস তুমি একদম ঠিক কথাই বলছো। অদ্ভুত ব্যাপার যে এটা আগে ভাবেনি। তুমি কি সত্যি ওই হেলমেটটা তুলে আনতে বলছো? সত্যিই বলছি। খুশিতে বাগে বাগ হয়ে সিপ্পি বলল, তাহলে নিয়ে আসি। এই হলো বৃত্তান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠগড়া থেকে মুক্ত মানুষ হিসেবে নেমে আসার সময় কেন আমি মনস্তাপে ভুগছিলাম। 25 বছর বয়সে জীবন যখন সবে উন্মোচিত হচ্ছে তার সামনে, তখন অলিভার র্যাডলফ শিপারলি জেলের কয়েদি হয়ে গেল, এবং হলো আমার দোষে। আমি সেই লোক যে ওই চমৎকার ছোড়াটাকে পাকের মধ্যে টেনে নামিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, প্রায়শ্চিত্ত হিসেবে আমি কি করতে পারি? স্পষ্টত প্রথম কাজ হচ্ছে সিপ্পির সঙ্গে যোগাযোগ করা এবং তার কোনো অন্তিম বাণীটানি আছে কিনা তার দেখা। এদিক ওদিক ছোটাছুটি করলাম, কিছুটা খোঁজ খবর নিলাম, এবং শেষে নিজেকে আবিষ্কার করলাম চুনকাম করা দেয়াল ঘেরা একটা আধার ছোট্ট কামরায় কাঠের বেঞ্চিতে বসা অবস্থায়। চিপ্পিও বসে আছে সেই বেঞ্চিতে, মাথাটা 2 হাতের তালুতে রেখে। চাপা গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কেমন আছো দোস্ত? পোচ করা আন্ডার মতো মুখটি করে সিপ্পি বলল, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে রাখো, অবস্থা অতটা খারাপ নয়। মানে বলছি যে চটপট বুদ্ধি করে ভুয়া নাম দিয়ে ভালোই করেছো। কাগজে তোমার সম্পর্কে কিছুই থাকবে না। কাগজে কি ছাপা হবে না হবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমার যা নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে, এই যে পায়ে শেকল বাঁধা অবস্থায় জেলের কুঠুরিতে বসে আছি। এখন আমি কেমন করে গিয়ে আজ থেকে শুরু করে 3 সপ্তাহ পিঙ্গলদের সঙ্গে থাকবো? কিন্তু তুমি না বলেছিলে যে যেতে চাও না? ওরে বুদ্ধু, চাই কি চাই না প্রশ্ন তা নয়। আমাকে যেতে হবে। না গেলে খালা জেনে যাবেন আমি কোথায়। আর যদি জানতে পারেন দুর্গ পরীক্ষার নিচে জেলের সবচেয়ে নিচের তলায় বিনা অপশনে 30 দিনের মেয়াদ
খাচ্ছি, তাহলে আমার কি উপায় হবে? বুঝলাম তার বক্তব্য। গম্ভীরভাবে বললাম, এটা এমন ব্যাপার নয় যে আমরা নিজেরা সমাধান করে ফেলব। কোনো উচ্চতর ক্ষমতার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। জিভস হচ্ছে সেই লোক যার কাছে আমাদেরকে পরামর্শ নিতে হবে। কয়েকটা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তার সাথে হ্যান্ডশেক করে তার পিঠ চাপড়ে দিয়ে বেরিয়ে এলাম। চললাম বাড়িতে, জিভসের কাছে। বাড়িতে পৌঁছে বললাম, জিভস, তোমাকে আমার কিছু বলার আছে, গুরুত্বপূর্ণ কিছু। যে লোককে তুমি সবসময় দেখেছ, যার প্রতি তুমি সবসময় তাকিয়েছ, যাকে তুমি কি বলবো, আমার নিজেরই অসুস্থ বোধ হচ্ছে। সেই লোকটার একটা গুরুতর সমস্যার কথা। যাক, সংক্ষেপেই বলে ফেলি, মিস্টার শিপাল্লির ব্যাপারে কিছু কথা। ইয়েস স্যার। জিভস মিস্টার শিপাল্লি শিপ এ পড়ে গেছেন স্যার। মানে মিস্টার শিপাল্লি সুপ এর মধ্যে পড়ে গেছেন। সত্যি স্যার, সব কিছু ঘটেছে আমার দোষে। আমি এক মুহূর্তের ভ্রান্ত দয়ার বসে তাকে শুধু একটু খুশি করে তোলার জন্য এবং তার মনটাকে অন্যদিকে ফেরানোর জন্য ওই পুলিশটার হেলমেটটি কেড়ে নিতে বলেছিলাম। তাই নাকি স্যার? জিপস, কথার মাঝখানে এভাবে ফোড়ন না দিয়ে পারো না? মাথা ধরে নিয়ে এরকম জটিল গল্প বলা এমনিতেই কঠিন। তার উপর তুমি যদি কথা বলে বাধা দিতে থাকো, তাহলে খেই হারিয়ে ফেলবো। কাজেই দয়া করে বাধা দিও না। মাঝে মধ্যে শুধু নট করে বুঝিয়ে দেবে যে আমার কথা শুনছো। চোখ বুঝলাম। সমস্ত তথ্য মনের মধ্যে সাজিয়ে বলতে লাগলাম, তাহলে শুরু করি জিপস। তোমার হয়তো জানা থাকতে পারে বা নাও থাকতে পারে যে মিস্টার শিপাল্লি তার খালা ভেড়ার উপর কার্যত নির্ভরশীল। স্যার, উনি কি ইয়র্কশায়ার বেকলি অন দি মুরের প্যাডলকবাসী সেই মিস শিপাল্লি? হ্যাঁ, তবে বলো না যে তুমি তাকে চেনো। ব্যক্তিগতভাবে নয় স্যার, তবে আমার এক কাজিন গায়ে থাকে, তার সাথে মিস শিপাল্লির কিছুটা পরিচয় আছে। সে আমাকে বলেছে বুড়ো মহিলাটি নাকি দাম্ভিক এবং বদরাগী। মাফ করুন স্যার, আমার তো নট করার কথা ছিল। বিলকুল ঠিক বলেছ, তোমার নট করা উচিত ছিল, কিন্তু এখন তার দেরি হয়ে গেছে। আমি নিজেই নট করলাম। কাল রাতে আমার 8 ঘন্টা ঘুমের কোটা পূরণ হয়নি। তারপর আপনারা যাতে জড়তা বলে যে সে জিনিসটা যেন মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছে। হ্যাঁ স্যার, বলুন। ওহো হ্যাঁ, আহ হ্যাঁ বলে আড়মোড়া ভাঙলাম। কি বলছিলাম? স্যার বলছিলেন যে মিস শিপাল্লি কার্যত মিস শিপাল্লির উপর নির্ভরশীল। তাই বলছিলাম। হ্যাঁ স্যার, তাই বলছিলেন। তোমার কথা পুরোপুরি ঠিক, তাই বলছিলাম বটে। বেশ, তুমি তাহলে সহজেই বুঝতে পারছো যে ওই মহিলার সঙ্গে মানিয়ে চলতে তাকে খুব সতর্ক থাকতে হয়, তাই না? জিপস নট করলো। এখন শোনো মনোযোগ দিয়ে। সেদিন তিনি সিপ্পিকে চিঠি লিখে বললেন তার কাছে গিয়ে গ্রামের কনসার্টে গান গাইতে। আদেশটা প্রায় রাজকীয় হুকুমের মতো। কি বলছি বুঝছো তো? সিপ্পি বেচারা কি বলে এ আদেশ প্রত্যাখ্যান করবে? আগেও একবার গ্রামের কনসার্টে গান গেয়ে তার যথেষ্ট হেনস্থা হয়েছে, তাই আবার সে ওখানে যাবে না। শুনছো তো জিপস? জিপস নট করলো। কাজেই সে কি করলো জানো? ওই মুহূর্তে যেটা তার কাছে খুব বুদ্ধিমত্তার কাজ বলে মনে হয়েছিল, সে তাই করলো। তাকে লিখে জানালো যে তার গায়ের কনসার্টে গাইতে পারলে সে খুশি হতো, তবে দুর্ভাগ্যক্রমে একজন সম্পাদক তাকে ক্যামব্রিজের কলেজগুলোর উপর এক সিরিজ প্রবন্ধ লেখার দায়িত্ব দিয়েছেন। সেজন্য তাকে তখনই ক্যামব্রিজে চলে যেতে হচ্ছে। ওখানে প্রায় 3 সপ্তাহ থাকতে হবে। জিপস, এখন সব পরিষ্কার হলো তো তোমার কাছে? জিপস তার নারকেলি মাথাটা একটুখানি হেলিয়ে জানালো যে হয়েছে। এটা জেনে মিস শিপাল্লি লিখলেন যে ফুর্তির চাইতে কাজ আগে,
এটা তিনি ভালোই বোঝেন। ফুর্তি বলতে তিনি বেকলি অন দি মুর এর কনসার্টে গান গাওয়া আর স্থানীয় গুন্ডা বদমাশদের উপহাস সহ্য করাকে বুঝিয়েছেন। তবে সে যখন ক্যামব্রিজে যাচ্ছে তখন তাকে অবশ্যই তার বন্ধু পিঙ্গলদের সাথে থাকতে হবে। ওদের বাড়ি শহরের একটুখানি বাইরে। ওদিকে পিঙ্গলদেরকে চিঠি লিখে জানিয়ে দিলেন যে 28 তারিখে শিরপাল্লি ওখানে যাচ্ছে। পিঙ্গলরাও সঙ্গে সঙ্গে উত্তর লিখে জানিয়েছে যে শিপাল্লি এলে ওরা খুশি হবে। এমনি করে ব্যবস্থাটা হয়ে গেল। এখন মিস্টার শিপাল্লি পড়ে গেছেন মহাফাপরে। এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? জিপস, সমস্যাটা তোমার মতো মাথাওয়াল্লার লোকেরই উপযুক্ত। আমি তোমার উপর নির্ভর করি। স্যার, আপনার আস্থার মর্যাদা রক্ষার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। তাহলে চালিয়ে যাও। তবে তার আগে জানালার শাসিগুলো নামিয়ে দাও। আরও কয়েকটা কুশন আনো। ওই ছোট্ট চেয়ারটা এদিকে ঠেলে দাও, যাতে পা দুটো তুলে রাখতে পারি। তারপরে চলে যাও। ভাবো, চিন্তা করো। ঘন্টা 2 কি 3-এর মধ্যে যেন তোমার কাছ থেকে কিছু শুনতে পাই। আর কেউ যদি আসে এবং আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে বলে দিও আমি মরে গেছি। মরে গেছেন স্যার? হ্যাঁ, মরে গেছি। ও কথা বললে তেমন বেশি ভুল হবে না। বিকেলের দিকে জেগে উঠলাম। ঘাড়ের দিকে সামান্য ব্যথা, তবে আর সব দিকে বেশ তরতাজা হয়ে উঠেছি। বেল টিপলাম। 2বার দেখে গেছি স্যার, কিন্তু 2বারই আপনি ছিলেন ঘুমিয়ে। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। এমনটাই তো হওয়া উচিত জিপস। তা ওই ব্যাপারে আপনি যে ছোট্ট সমস্যাটার কথা বলেছেন সে বিষয়ে গভীরভাবে চিন্তা করেছি। আমি স্যার মাত্র একটা সমাধানই দেখতে পাচ্ছি। একটাই যথেষ্ট। তুমি কি করতে বলো? স্যার, আমি বলি যে মিস্টার শিপাল্লির জায়গায় আপনি চলে যান ক্যামব্রিজে। অবাক হয়ে তাকিয়ে রইলাম লোকটার দিকে। বলে কি ও? ঘন্টা কয়েক আগের চাইতে আমি নিশ্চয় অনেকটা ভালো বোধ করছিলাম, কিন্তু ওই ভালো বোধ করাটা এরকম কথা শোনা বা হজম করার মতো ছিল না। কঠোর স্বরে বললাম, জিপস, হুশ করে কথা বলো। এটা তো রোগসজ্জার প্রলাপ। মিস্টার শিপাল্লিকে উভয় সংকট থেকে মুক্ত করার জন্য অন্য কোনো কর্মপন্থা আমি বাতলাতে পারছি না স্যার। কিন্তু ভাবো, চিন্তা করো। আরে আমিও তো রাতে ঘুম না হওয়া এবং সকালবেলাটা আইনের রক্ষকদের সাথে বিশ্রীভাবে কাটানো সত্ত্বেও দেখতে পাচ্ছি যে এটা একটা উন্মাদের প্ল্যান। এর একটা ফাঁক হচ্ছে এই যে পিঙ্গলরা আমার নয়, মিস্টার শিপাল্লির জন্য অপেক্ষা করছে। ওরা আমাকে দেখেইনি কোনো দিন। সেটা তো আরও ভালো স্যার, কারণ আমি আপনাকে মিস্টার শিপাল্লি সেজে ক্যামব্রিজে যেতে বলছি। বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বললাম, জিপস, একজন অসুস্থ মানুষের সামনে এসে এরকম প্রলাপ বকা তোমার সাজে না। স্যার, আমি মনে করি আমার প্ল্যানটা বাস্তবায়িত করা যাবে। আপনি যখন ঘুমাচ্ছেন সে সময় মিস্টার শিপাল্লির সঙ্গে আমি কিছু আলাপ করে নিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন যে তার 10 বছর বয়স হওয়ার পর থেকে প্রফেসর ও মিস্টার পিঙ্গল তাকে আর দেখেননি সেটা সত্যি। সে আমাকে তা বলেছে। কিন্তু তাহলেও তারা নিশ্চয় আমাকে আমার মানে তার খালার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করবেন। তখন কি উপায় হবে? স্যার, মিস্টার শিপাল্লি অনুগ্রহ করে মিস শিপাল্লি সম্পর্কে আমাকে কিছু তথ্য দিয়েছেন। আমি সেগুলো লিখে রেখেছি। আমি মনে করি এগুলোকে ভদ্রমহিলার অভ্যাস আচরণ সম্পর্কে আমার কাজিন যা যা বলেছে তার সাথে মেলালে আপনি যে কোনো সাধারণ প্রশ্নের জবাব দিতে পারবেন। এক এক সময় মনে হয় জিপসটা ধরি বাজল। আমরা দুজন একত্র হবার পর থেকে সে বারে বারে এমনি সুস্পষ্ট বোকা মেঠাসা পরিকল্পনা, মতলব বা ফন্দির কথা বলে বলে আমাকে হতবাক করে দিয়েছে এবং তার মিনিট 5 পরে আমাকে বিশ্বাস করিয়েছে যে ওটাই একমাত্র সঠিক ও ফলপ্রসূ প্ল্যান বা ফন্দি। এ ফন্দিটা এ যাবৎকালের সবচাইতে অদ্ভুত হওয়ার দরুন আমাকে এটা গ্রহণে রাজি করাতে প্রায় সিকি ঘন্টা তার লেগে গেল। তবে রাজি সে করালো। গো ধরেছিলাম, কিন্তু হঠাৎ সে কাজটা সেরে ফেলল।
স্যার, আমি জোর দিয়ে বলবো যে আপনি অবিলম্বে লন্ডন ছেড়ে কোনো গোপন জায়গায় গিয়ে কিছুদিন লুকিয়ে থাকুন, যাতে আপনাকে খুঁজে পাওয়া না যায়। হ্যাঁ, কেন? মিস স্পেন্সার গত কয়েক ঘন্টার মধ্যে 3বার টেলিফোন করেছেন স্যার। তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন। আগাথা ফুপু, আতঙ্কে বিবর্ণ হয়ে চেঁচিয়ে উঠলাম। হ্যাঁ স্যার। তার কথাবার্তায় মনে হলো আজ সকালে পুলিশ কোর্টে যা ঘটেছে তার বিবরণ তিনি সান্ধ্য পত্রিকায় পড়ছিলেন। তৃষ্ণা অঞ্চলের মদ্দা খরগোশের মতো তিরিং করে লাফ দিয়ে উঠে গেলাম চেয়ার থেকে। আগাথা ফুপু যদি তার টাঙি নিয়ে বেরিয়ে পড়ে তাহলে আমাকে এ মুহূর্তেই সরে যেতে হবে। জিপস, এখন কাজের সময়, কথার নয়। সব কিছু গুছিয়ে নাও, জলদি। গুছিয়ে ফেলেছি স্যার। ক্যামব্রিজের ট্রেন কখন ছাড়বে জেনে নাও। 40 মিনিট পরে একটা ছাড়বে স্যার। ট্যাক্সি ডাকো। ট্যাক্সি দুয়ারে দাঁড়ানো স্যার। ভালো, তাহলে আমাকে নিয়ে চলো ওখানে। মেইস পিঙ্গল ক্যামব্রিজের বেশ কিছুটা বাইরে ট্রাম্পিংটন রোড ধরে মাইল 2 মাইল পরে আমি যখন পৌঁছালাম তখন সবাই ডিনারের পোশাক পরছে। কাজেই সান্ধ্য পোশাক পরে হেলতে দুলতে ড্রয়িং রুমে গিয়ে দেখা পেলাম গোটা দলটার। বললাম, হ্যালো। পরিষ্কার ও ঝনঝনে গলায় কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠে তেমন হাসি খুশির ভাব উঠল না। লাজুক ও নম্র মানুষের পক্ষে অপরিচিত লোকের বাড়িতে গিয়ে ওঠা সবসময়ই সংকোচের ব্যাপার, বিশেষ করে সেই মানুষের পক্ষে যে অন্য লোক সেজে যায়। আমার মনে হলো যে ডুবে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি। পিঙ্গলদের দেখা পাওয়ার পরও এ অনুভূতিটা দূর হলো না। সিপ্পি এদেরকে ইংল্যান্ডের সেরা আপ বলে বর্ণনা করেছিল। আমার মনে হলো সে হয়তো ঠিকই বলেছে। প্রফেসর পিঙ্গল হলেন একজন পাতলা গোছের টাকওয়ালা ডিসপেপসিয়া রোগীর মতো চেহারার লোক, যার চোখ দুটো অ্যাডক মাছের চোখের মতো। মিসেস পিঙ্গলকে দেখে মনে হলো 1900 সালের পুরো সময়টায় তিনি শুধু দুঃসংবাদই পেয়েছেন এবং তার ধাক্কা সামলে উঠতে পারেননি। এ দুজনের পর আমাকে পরিচয় করিয়ে দেয়া হলো আগাগোড়া শাল জড়ানো কয়েকজন প্রাচীন মানবীর সাথে। আমার মাকে নিঃসন্দেহে মনে আছে তোমার, বললেন প্রফেসর পিঙ্গল শোকার্ত স্বরে প্রথম জনকে দেখিয়ে। ওহ, আহ, বললাম আমি একটুখানি হাসি মুখ করে। আর আমার ফুফুকে? বেশ বেশ, কি খুশির কথা। দ্বিতীয়টির দিকে আরেক টুকরো হাসি ছুড়িয়ে দিয়ে বলে উঠলাম। এবার যেন কোকিয়ে ওঠার মতো স্বরে প্রফেসর বললেন, আজ সকালে তারা বলেছিলেন যে তোমাকে তাদের মনে আছে। কিছুক্ষণের নীরবতা। গোটা দলটা এডগার এলান পোর কোনো বিষাদময় গল্পের পারিবারিক গ্রুপের মতো একযোগে তাকিয়ে রইল আমার দিকে। আর আমার বেঁচে থাকার আনন্দটা যেন শেকড় শুদ্ধ মরে যেতে লাগলো। দর্শনীয় বস্তু নং 1, অর্থাৎ প্রথম বিদ্যা বললেন, অলিভারকে আমার মনে আছে। তারপর একটা দীর্ঘশ্বাস টেনে বললেন, আহা, কি সুন্দর ছেলে ছিল সে। দর্শনীয় বস্তু নং 2, অর্থাৎ প্রফেসরের ফুপু বোসের স্ট্রিটের ম্যাজিস্ট্রেটটি কালো টুপি পরার আগে যেভাবে সিপ্পির দিকে তাকিয়েছিল, প্রায় অনুরূপ দৃষ্টিতে আমাকে বিদ্ধ করে বলে উঠলেন, অলিভারকে আমারও মনে আছে। নচ্ছার খুদে ছোড়া আমরা বিড়ালটাকে উত্ত্যক্ত করত। আগামী জন্মদিনে ফুফু জেনের বয়স হবে 87। সেটা বিবেচনা করলে তার স্মরণশক্তি এখনো চমৎকার, বললেন মিসেস পিঙ্গল চাপা বিলাপোক্তির মতো ফিসফিসিয়ে। সন্দিগ্ধ হয়ে উঠলেন দর্শনীয় বস্তুটি। কি বললে তুমি? বললাম যে আপনার স্মরণশক্তি চমৎকার। আহ, বলে বৃদ্ধাটি আবার আমাকে দৃষ্টিবিদ্ধ করলেন। আমি দেখতে পাচ্ছিলাম যে এ বস্তুটির সাথে বারটাম কোনো সুন্দর বন্ধুত্বের আশা করতে পারে না। সে একটা ধনুক থেকে তীর মেরে মেরে আমার টিব্বিটাকে সারা বাগানময় তাড়িয়ে বেরিয়েছে। সেই মুহূর্তে একটা বেড়াল সোফার তলা থেকে বেরিয়ে লেজ তুলে আমার দিকে পা বাড়ালো। বেড়ালরা বরাবরই আমাকে পছন্দ করে। বেড়ালের কানের নিচে সুরসুরি দেয়া আমার নীতি। কিন্তু যেই নিচু হয়ে বেড়ালটাকে সুরসুরি
দিতে যাব অমনি দর্শনীয় বস্তুটি কান ফাটা চিৎকার দিতে লাগলেন, ওকে থামাও, ওকে থামাও। তড়াক করে লাফ মারলেন তিনি সামনের দিকে। ওই বয়সে কেমন করে পারলেন জানি নে, বিড়ালটাকে কোলে তুলে নিয়ে যুদ্ধাংদেহী ভঙ্গিতে আমার মুখোমুখি দাঁড়ালেন। তার ভাবখানা এমন যে আমি কিছু একটা শুরু করব। খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ালো ব্যাপারটা। আমি বেড়াল পছন্দ করি, ক্ষীণকণ্ঠে বললাম। কিন্তু কথাটা কেউ কানে নিলেন না। দর্শকদের সহানুভূতি আমি পেলাম না। এমন সময় দরজাটা খুলে গেল। একটি মেয়ে এসে ঢুকলো ঘরে। আমার মেয়ে হেলোইস, বললেন প্রফেসর, এমন সুরে যেন কথাটা স্বীকার করতে তার ঘৃণা হচ্ছে। মেয়েটির দিকে ফিরতেই মুখটা আমার হা হয়ে গেল। এমন বিশ্রী শখ আর কবে পেয়েছি মনে পড়ল না। আমার অনুমান হঠাৎ কাউকে দেখে অন্য কোনো ভয়ঙ্কর কারো কথা মনে পড়ে গিয়ে আতঙ্কে শিউরে ওঠার অভিজ্ঞতা সকলেরই আছে। দৃষ্টান্ত হিসেবে আমি বলতে চাই যে একবার স্কটল্যান্ডে গল্ফ খেলতে গিয়ে হোটেলে এক মহিলাকে দেখি, যিনি আমার ফুফু আগাথার জীবন্ত প্রতিমূর্তি। অপেক্ষা করলেই হয়তো বোঝা যেত যে মহিলাটি অত্যন্ত সজ্জন। কিন্তু অপেক্ষা আমি করিনি। দৃশ্যটা একদম সহ্য করতে না পেরে সেদিন বিকেলেই কেটে পড়ি। আরেকবার এক উৎসব মুখর নৈশ ক্লাব থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ হেড ক্লাবের হেড ওয়েটারকে দেখে চাচা পার্সির কথা মনে পড়ে গিয়েছিল আমার। যাকে এখন হেলোইস পিঙ্গলের কথা বলি। মেয়েটি যেন অনরিয়া গ্লোভস এরই বিকট প্রতিমূর্তি। গ্লোভস বিভীষিকাটার কথা বোধ হয় আপনাদেরকে ইতিপূর্বে বলেছি। সেই পাগলা ডাক্তার স্যার রডারিক গ্লোভস এর মেয়েটা আর কি, যার সঙ্গে আমার ইচ্ছার বিরুদ্ধে প্রায় 3 সপ্তাহের জন্য অ্যাঙ্গেজ ছিলাম, এবং তারপরে অত্যন্ত সৌভাগ্যক্রমে পুরোর মাথায় ধারণা গজায় যে আমার মাথায় গোলমাল আছে, এবং সে কারণে তিনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন। সেই থেকে ঘুমের মধ্যেও অন্ডিয়ার কথা মনে পড়লে আমি চমকে চিৎকার দিয়ে জেগে উঠি। এ মেয়েটা হুবহু তারই মতো। হাউ আর ইউ হাউ ডু ইউ ডু। তার গলার স্বরটা ঠিক অন্ডিয়ার মতো। অন্ডিয়ার গলাটা হচ্ছে সার্কাসের সিংহ পোষ মানায় যারা ওদের মতো। প্রত্যেকটি কথার মধ্যে একটা কর্তৃত্বের সুর থাকে। এ মেয়েটার স্বরেও তাই। আমি ভেবাচাকা খেয়ে শূন্যে লাফিয়ে উঠে পিছিয়ে গেলাম। আমার পা দুটো পড়ল গিয়ে নরম গোছের কোনো বস্তুর উপর। একটা তীক্ষ্ণ যন্ত্রণা বিদ্ধ চিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হলো, এবং তারপরেই ধ্বনিত হলো একটা ক্রুদ্ধ গর্জন। ফিরে তাকিয়ে দেখলাম আন্ট জেন হামাগুড়ি দিয়ে সোফার নিচে পালিয়ে যাওয়া বিড়ালটাকে হাত বুলিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। তিনি তাকালেন আমার দিকে। দৃষ্টিটা বলে দিল আমার ব্যাপারে তার মনে যে আশঙ্কা ছিল তা সত্যে পরিণত হয়েছে। এমন সময় ডিনার ঘোষিত হলো। সেই রাতে জিপসকে বললাম, দেখো জিপস, আমি কোনো ভয় কাতুরের লোক নই, তবে আমার মনে হচ্ছে এবার আমরা কঠিন পরীক্ষায় পড়েছি। আপনার কি ভালো লাগছে না স্যার? লাগছে না জিপস? তুমি মিস পিঙ্গলকে দেখেছ? হ্যাঁ স্যার, একটু দূর থেকে। ওকে দেখার সেটাই উত্তম পন্থা। লক্ষ্য করেছ ওকে মনোযোগ দিয়ে? করেছি স্যার। ওকে দেখে আর কারো কথা মনে পড়েছে? চেহারায় তার খালাতো বোন মিস গ্লোভস এর সাথে অদ্ভুত একটা মিল দেখা যায় স্যার। খালাতো বোন? তুমি বলতে চাও না তো যে সে অন্ডিয়া গ্লোভসের খালাতো বোন? হ্যাঁ স্যার, মিসেস পিঙ্গল বিয়ের আগে ছিলেন মিস বেলেথার উইক, 2 বোনের ছোটটি। বড়টির বিয়ে হয় স্যার রডারিক গ্লোভস এর সাথে। মহা সর্বনাশ, এ কারণেই চেহারায় এত মিল? হ্যাঁ স্যার। আর সে কি মিল জিপস? মেয়েটি কথাও বলে মিস গ্লোভসের মতো। সত্যি স্যার? আমি এখনো মিস পিঙ্গলকে কথা বলতে শুনিনি। ওতে তোমার কোনো লোকসান হয়নি। তাহলে জিপস, অবস্থাটা দাঁড়াচ্ছে এই যে, সিপ্পি ছোড়াকে আমি কোনো কারণেই ডোবাবো না বটে, তবে দেখতে পাচ্ছি আমার উপর দিয়ে খুব ধকল যাবে।
প্রফেসর ও তার স্ত্রীকে সহ্য করা যেত, এমনকি আন্ট জেনকেও সহ্য করার একটা প্রাণান্তকর চেষ্টা করতে পারতাম। কিন্তু আমি এ হেলোইস মেয়েটার সাথে প্রতিদিন মেলামেশা করব, এবং তাও শুধু লেমনেড পান করে, কারণ ডিনারে ওটাই একমাত্র পানীয় ছিল। ওরকম আশা করা খুব বাড়াবাড়ি। আমি করব কি জিপস? আমার মনে হয় মিস পিঙ্গল এর সঙ্গ আপনার এড়িয়ে চলা উচিত। সে কথা আমিও ভাবছিলাম। কোনো নারীর সঙ্গ এড়িয়ে চলার কথা ভাষা ভাষাভাবে বলা বলি করা বেশ সহজ বটে, কিন্তু আপনি যখন সেই নারীর সাথে এক বাড়িতে থাকেন এবং সে আপনার সঙ্গ এড়াতে চায় না, তখন ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়ায় বই কি। জীবনে অদ্ভুত জিনিস হচ্ছে এই যে, ঠিক যাদের কাছ থেকে আপনি দূরে সরে থাকতে চান তারাই যেন সবসময় পুলিশের মতো আপনার গায়ে লেপ্টে থাকে। ওই বাড়িতে 24 ঘন্টা কাটতে না কাটতেই আমি বুঝলাম যে এ মহামারীটাকে এড়াতে পারবো না। ও হচ্ছে এমন মেয়েদের একজন যাদের সঙ্গে সিঁড়িতে, বারান্দায়, প্যাসেজে সব সময় দেখা হয়ে যায়। কোনো ঘরে গিয়ে ঢুকলেই মিনিট খানেকের মধ্যে সে ও ওখানে হাজির হয়। বাগানে বেড়াতে গিয়ে হুশ করে কোনো ঝোপ বা গাছপালার আড়াল থেকে বেরিয়ে সে সামনে এসে দাঁড়ায়। 10 দিন যেতে মনে হতে লাগলো যে আমি পুরোপুরি ভূতগ্রস্ত হয়ে পড়েছি। জিপস, আমি সম্পূর্ণভাবে ভূতগ্রস্ত হয়ে পড়েছি বলে মনে হচ্ছে। স্যার, এ মেয়েটা আমাকে উত্ত্যক্ত করছে। একটা মুহূর্ত একা থাকতে পারিনে। কথা ছিল সিপ্পি এখানে আসবে ক্যামব্রিজের কলেজগুলো নিয়ে লেখার উদ্দেশ্যে। মেয়েটি আজ সকালে আমাকে প্রায় 57টি কলেজ ঘুরিয়ে দেখিয়েছে। বিকেলবেলায় একটু বসবো বলে বাগানে গেছি, অমনি মেয়েটা একটা ঠেলা দরজা দিয়ে এসে একেবারে আমার গায়ের উপর পড়ল। আজ সন্ধ্যায় মর্নিং রুমের মধ্যে আমাকে সে কোণঠাসা করে ফেলেছিল। ব্যাপার স্যাপার যা দাঁড়াচ্ছে, তাকে গোসল করার সময় তাকে টবের সাবান গোলা পানিতে গা ডুবিয়ে বসে থাকতে দেখলেও আমি বিন্দুমাত্র আশ্চর্য হব না। অত্যন্ত বিরক্তিকর স্যার। সত্যি তাই। কোনো প্রতিকার বাতলাতে পারো? এ মুহূর্তে নয় স্যার। প্রিন্স মিস পিঙ্গলকে আপনার প্রতি সুস্পষ্টভাবে আকৃষ্ট বলে মনে হচ্ছে। আজ সকালে আমি তিনি আমাকে লন্ডনে আপনার জীবনযাত্রার ধরন ধারণা সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। বলছো কি? হ্যাঁ স্যার। আতঙ্কিত হয়ে চেয়ে রইলাম জিপসের দিকে। একটা ভয়ঙ্কর চিন্তা আমাকে গ্রাস করলো। আমি কাঁপতে লাগলাম থরথর করে। সেদিন লাঞ্চের সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। আমরা সবেমাত্র কাটলেটগুলো গলৎকরণ করেছি, চেয়ারে হেলান দিয়ে আরাম করে অপেক্ষা করছি সেদ্ধ পুডিং এর আমার ভাগটার জন্য। হঠাৎ চোখ তুলে চাইতে দেখলাম হেলোইস মেয়েটা কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে আছে আমার দিকে। সে সময় ওটা নিয়ে তেমন ভাবিনি, কারণ সেদ্ধ পুডিং জিনিসটা এমন যে নিজের প্রতি শুভেচ্ছার করতে হলে ওটার প্রতি আপনাকে অখণ্ড মনোযোগ দিতে হবেই। কিন্তু এখন জিপস যা বলল তার আলোকে ঘটনার কথা মনে পড়ায় মেয়েটির ওই দৃষ্টির ভয়াবহ অর্থ পুরোপুরি আমি বুঝতে পারলাম। এমনকি সেই মুহূর্তেও মেয়েটির ওই দৃষ্টির মধ্যে কে যেন একটা অদ্ভুতভাবে আমার কাছে পরিচিত মনে হয়েছিল। এখন আমি হঠাৎ দেখতে পাচ্ছি কেন। ওই দৃষ্টিটা ছিল অন্ড্রিয়া গ্লোভস এর সাথে আমার এঙ্গেজমেন্টের অব্যবহিত পূর্বে তার চোখে যে দৃষ্টি লক্ষ্য করেছিলাম সেটারই অনুরূপ। শিকার চিহ্নিত করার পরে ভাগ্যে যে দৃষ্টিতে তাকায় সেই দৃষ্টি। জিপস, আমার কি মনে হয় জানো স্যার? একটু ঢোক গিলে বললাম। জিপস, শোনো মন দিয়ে। আমি নিজেকে এমন কেউ বলে বিবেচনা করি না যার সাথে আধ মিনিট আলাপ করলেই কোনো মেয়ের মনের শান্তি নষ্ট হবে বা সে উতলা হয়ে উঠবে। আসলে ঘটে তার উল্টোটা। আমার উপস্থিতিতে মেয়েদের চোখের ভুরু লাফ দিয়ে কপালে উঠে যায়। সুতরাং কেউ একথা বলতে পারে না যে আমি হয়তো ঘাবড়ে যাবার মতো লোক। কথাটা তুমি স্বীকার করো তো?
হ্যাঁ স্যার। তবু জিপস, এটা একটা বৈজ্ঞানিক সত্য যে এক ধরনের মেয়ে আছে যারা আশ্চর্য রকমভাবে আমার মতো লোকের প্রতি আকৃষ্ট হয়। খুবই সত্যি কথা স্যার। আমি বলতে চাচ্ছি, আমার বেশ ভালো রকমে জানা আছে যে একজন স্বাভাবিক মানুষের মাথায় যে পরিমাণ ঘিলু থাকা দরকার তার অর্ধেক আছে আমার মাথায়। অথচ আমার চাইতে দ্বিগুণ ঘিলুওয়ালা কোনো মেয়ে আমাকে দেখলে চোখে প্রেমের বাতি জ্বালিয়ে আমার দিকে সাঁ করে উড়ে আসে। কেমন করে এবং কেন এটা ঘটে আমি জানি না, তবে এটাই সত্য। স্যার, এটা হয়তো মনুষ্য প্রজাতির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রকৃতিরই বিধান। খুব সম্ভবত তাই। যাই হোক, আমার ক্ষেত্রে এমনটি বারবার ঘটেছে। অন্ডিয়ার ব্যাপারে এরকমই ঘটেছিল। সে ছিল গার্টনের সবচেয়ে মাথাওয়ালা মেয়েদের একজন, কিন্তু সে করল কি না, আমাকে খপ করে তুলে নিল এক টুকরো স্টেক গিলতে ব্যস্ত মদ্দা কুকুর ছানার মতো। স্যার, আমি শুনেছি সে যে মিস পিঙ্গল মিস গ্লোভসের চাইতেও ভালো ছাত্রী ছিলেন। তাহলেই বোঝো। জিপস, সে আমার দিকে তাকায়। হ্যাঁ স্যার, সিঁড়ির উপর এবং প্যাসেজগুলোতে তার সাথে আমার কেবলই দেখা হয়ে যাচ্ছে। সত্যি স্যার, আমার মনের উন্নতি সাধনের জন্য সে আমাকে নানা বই পড়তে বলে। খুবই অর্থবহ ব্যাপার স্যার। আজ সকালে ব্রেকফাস্টের সময় একটা সসেজ খাচ্ছিলাম। সে বলল ওটা আমার খাওয়া উচিত নয়, কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে একটা মরা ইঁদুরের মধ্যে যত জীবাণু থাকে তার সমপরিমাণ থাকে একটা 4 ইঞ্চি সসেজের মধ্যে। ওই মাতৃভাবটা আর কি, বুঝলে না? আমার স্বাস্থ্যের জন্য উদ্বেগ। স্যার, এরপর তার মনোভাব সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। কিন্তু কি করা যায় বলো তো জিপস? আমাদেরকে ভেবে দেখতে হবে স্যার। ভাববে তুমি। আমার কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। আমি অবশ্যই বিষয়টির প্রতি যথাসাধ্য মনোযোগ দেব এবং আপনাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করব। একথা শোনার পর নিশ্চিত মনে গা ছেড়ে দিলাম। পরদিন সকালে আমরা ক্যামব্রিজের আরও 63টা কলেজ পরিদর্শন করলাম এবং লাঞ্চের পরে বললাম যে আমি আমার ঘরে শুতে যাচ্ছি। আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টার মতো বিছানায় পড়ে থেকে ভাবলাম রাস্তা পরিষ্কার। জানালা টপকে বেরিয়ে হাতের কাছের পানির পাইপটা ধরে তত্তর করে নেমে গেলাম বাগানে। পকেটে একটা বই এবং ধূমপানের সরঞ্জাম। আমার লক্ষ্য ছিল বাগানের সামার হাউস। মনে হয়েছিল ওখানে বসে চুপচাপ নির্বিঘ্নে ঘন্টাখানেকের মতো সময় কাটানো যায়। দারুণ লাগছিল বাগানের দৃশ্যটা। রোদে ঝলমল সবকিছু, গাছপালা, ফুল, পাতা। হেলোইস এর উপস্থিতির কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। বিড়ালটা খেলছিল লনের উপর। ওটাকে ডাকলাম চুকচুক করে। মৃদু গড় গড় শব্দ করে ওটা ছুটে এলো আমার দিকে। নিচু হয়ে ওটাকে কোলে তুলে নিয়ে কানের নিচে একটু সুরসুরি দিতে যাব, এমন মুহূর্তে উপর থেকে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। কি ব্যাপার? না, আনছেন। জানালা দিয়ে শরীরটা অর্ধেক বের করে নিচের দিকে ঝুঁকে আছেন, ভীষণ উদ্বিগ্ন। ওহো, ঠিক আছে ঠিক আছে বলে বেড়ালটা ছেড়ে দিলাম। ওটা ছুটে গিয়ে ঢুকলো একটা ঝোপের ভেতর। বৃদ্ধা আত্মীয়টিকে একটা ইট ছুঁড়ে মারার ইচ্ছেটা দমন করে আমিও লুকোলাম একটা ঝোপের আড়ালে। সেখান থেকে আস্তে আস্তে চলে গেলাম সামার হাউস পর্যন্ত এবং বিশ্বাস করুন, প্রথম সিগারেটটা ধরিয়ে সবে টান দিয়েছি অমনি একটা ছায়া এসে পড়লো আমার বইয়ের উপর। তিনি এসে গেছেন আমার গায়ে আঠার মতো লেগে থাকা ভাইয়ের চাইতেও আপনজনটি। ওহো, আপনি তাহলে এখানে, বলে বসে পড়ল এলোইস আমার গা ঘেঁষে। আমার হোন্ডার হোল্ডার থেকে সিগারেটটা টেনে নিয়ে ফেলে দিল বাইরে। তারপর তরুণী বধূর মতো আবদারে সুরে বলল, সব সময় আপনি সিগারেট টানছেন, আমি চাই আপনি সিগারেট খাবেন না। আপনার জন্য এটা ক্ষতিকর। তাছাড়া পাতলা
ওভারকোটটা ছাড়া এখানে বসা উচিত নয় আপনার। আপনাকে দেখাশোনা করার মতো কেউ একজন থাকা দরকার। কেন? আমার তো জিপস রয়েছে। আমি লোকটাকে পছন্দ করি নে। তাই নাকি? কিন্তু কেন? জানি নে। আমি চাই আপনি ওকে ছাড়িয়ে দেবেন। আমার মাংসপেশিতে খিঁচুনি ধরে গেল। কেন? তা বলছি। আমাদের বাগদানের পরে প্রথম যে কাজটি অন্ড্রিয়া গ্লোভস করে তা হলো আমাকে বলা যে সে জিপসকে পছন্দ করে না এবং সে চায় জিপসকে বিদায় দেয়া হোক। এ মেয়েটি কেবল দেহেই নয়, হৃদয়ের কালিমায়ও যে অন্ড্রিয়ার মতো, এটা বুঝতে পেরে আমি প্রায় মূর্ছা গেলাম। কি পড়ছেন? আমার বইটা তুলে নিয়ে সে আবার কপাল কুঁচকালো। বইটা ডিটেকটিভ গল্পের। লন্ডন থেকে এনেছিলাম, ট্রেনে বসে চোখ বুলাবো বলে। বিশ্রীভাবে নাক কুঁচকে সে পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, এসব ননসেন্স কি করে পছন্দ করেন বুঝি নে। তারপর হঠাৎ থেমে গিয়ে বলে উঠল, এই সেরেছে। কি হলো? আপনি বার্টি উইস্টারকে চেনেন? ও কি যে বলে, মানে একাত্ত চিনি বই কি। লোকটা নিশ্চয় ভয়ঙ্কর। তাকে আপনি বন্ধু বানাতে পারেন এতে আমি আশ্চর্য হচ্ছি। লোকটা মানসিকভাবে দুর্বল। একসময় আমার কাজিন অন্ডিয়ার সাথে অ্যাঙ্গেজ হয়েছিল, কিন্তু সে প্রায় পাগল হওয়ার মতো অবস্থায় বলে বলে অ্যাঙ্গেজমেন্টটা ভেঙে দিতে হয়। আমার খালু রডারিক তার সম্পর্কে কি বলেন তা শোনা উচিত আপনার। লক্ষ্য করলাম বইটার মলাটের নিচে আমার লেখা নামটায় আঙুল চাপা দিয়ে কথা বলছে। আমি তেমন উৎসাহ দেখালাম না। খুব দেখা সাক্ষাৎ হয় তার সঙ্গে? দেখা সাক্ষাৎ বেশ হয় বই কি। আপনার উপর তার প্রভাব ভালো হতে পারে না। আমি চাই ওর সাথে মেলামেশা আপনি ছেড়ে দিন। ছাড়বেন কি? সেটা বলে শুরু করতে যাচ্ছি এমন সময় বুড়ো কালবার্ট, মানে বিড়ালটা, ঝোপের ভেতর একা একা ভালো লাগছিল না বলে মুখে বন্ধুত্বের ভাব নিয়ে এসে আমার কোলে চড়ে বসলো। আমিও বেশ আগ্রহের সাথে ওকে অভ্যর্থনা জানালাম। বিড়াল হলেও আমাদের মধ্যে সে তৃতীয় জন হয়ে দাঁড়ালো এবং প্রসঙ্গ বদলানোর একটা সুযোগ এনে দিল। বিড়াল বড় আমোদে জীব, বললাম আমি। কিন্তু বিড়াল প্রসঙ্গটাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে বলল, বার্টি উইস্টারকে ছাড়বেন কিনা বলুন। খুব কঠিন হবে। বাজে কথা। সামান্য একটু ইচ্ছা শক্তি থাকলেই পারবেন। সেদিন কাগজে দেখলাম রাস্তায় একটা ন্যাক্কারজনক গোলমাল করার দায়ে তার জরিমানা হয়েছে। নিশ্চয় তেমন বেশি আকর্ষণীয় মানুষ সে হতে পারে না। খালু রডারিক বলেন, সে একজন মেরুদণ্ডহীন অপচয়কারী। তার খালু রডারিক সম্বন্ধে আমি যা যা ভাবি সেসব কিছু কিছু আমিও বলতে পারতাম, কিন্তু আমার জবান বন্ধ, মুখে তালা। আমাদের শেষবার দেখা হবার পরে আপনি অনেক বদলে গেছেন। আপনার মনে আছে কি, আমরা যখন ছোট ছিলাম তখন আপনি বলতেন যে আমার জন্য আপনি যে কোনো কাজ করবেন? বলল পিঙ্গল ব্যাধিটি। বলতাম নাকি? আমার মনে পড়ে একবার চুমো খেতে দেইনি বলে রেগে গিয়ে আপনি কেঁদেছিলেন। কথাটা তখন আমার বিশ্বাস হয়নি এবং এখনো হয় না। সিপ্পি অনেক ব্যাপারেই বেশ বাহাদুর ছেলে, কিন্তু তাই বলে 10 বছরে সে ওরকম গাধার মতো কাজ করেছে, এটা হতে পারে না। আমি মনে করি মেয়েটা মিথ্যে কথা বলেছে এবং তার ফল ভালো হয়নি। কয়েক ইঞ্চি সরে বসলাম তার কাছ থেকে। চিন্তিত মুখে চেয়ে রইলাম সামনের দিকে। এমন সময় আমার হঠাৎ ইচ্ছে হলো একটা পাগলামি করে বসি। আমি কি বলতে চাই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। এরকম ইচ্ছে মাঝে মধ্যে সবারই হয়। যেমন ধরুন, জনাকীর্ণ হয়ে জনাকীর্ণ হলে বসে নাটক দেখতে দেখতে হঠাৎ খেয়াল চাপলো আগুন আগুন বলে চেঁচিয়ে উঠে পড়ে কি হয় দেখতে, কিংবা কারোর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ লোকটার চোখে একটা ঘুষি মারার ইচ্ছে জাগলো। আমারও হঠাৎ ইচ্ছে হলো ওকে চুম্বন করার। চুমো খাওয়ার জন্য কেঁদেছি সত্যি, ভুলে গেছেন? বলে মুখ তুলল সে। আমিও তার দিকে ঝুঁকতে গেলাম। ঠিক ওই সময় দরজার কাছে ধ্বনিত হলো আমার জীবনে শোনা সবচেয়ে মিষ্টি স্বর, বিড়ালটা আমাকে দাও তো। চোখ দুটো খুলে তাকালাম। ওই যে দাঁড়িয়ে আছেন মহামতি বৃদ্ধা জেন, নারী জাতির রানী, তাকিয়ে রয়েছেন আমার দিকে যেন আমি একজন সব ব্যবচ্ছেদকারী।
পরীক্ষা চালাচ্ছি তার বিড়ালটার উপর, আর তিনি এসে আমাকে হাতে নাতে ধরে ফেলেছেন। উঠে পড়লাম। কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে সরে গেলাম সেখান থেকে। যেতে যেতে শুনলাম 87 বছরের বৃদ্ধাটি বলছেন, সে একটা ধনুক থেকে তীর মেরেছে আমার টিব্বিকে। পরের কয়েকটা দিন বেশ শান্তিতেই কাটলো। হেলোইসের সাথে দেখা সাক্ষাৎও কমেই হলো। দেখলাম আমার জানালার বাইরেকার পানীয় নলটির কৌশলগত মূল্য প্রশংসার অতীত। এখন আমি অন্য কোনো পথে বাড়ি থেকে বেরোই না। মনে হলো যে ভাগ্যটা এরকম থাকলে আমার দণ্ডের পূর্ণমেয়াদ এ বাড়িতে কাটিয়ে যেতে পারবো। কিন্তু ইতিমধ্যে সিনেমার পর্দায় যেমন দেখা যায় তেমনি এক রাতে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম যে পরিবারের সবাই সেজেগুজে কেতার দুরস্ত হয়ে উপস্থিত। প্রফেসর, মিসেস প্রফেসর, দুই দর্শনীয় বস্তু, মেয়ে হেলোইস বসে আছেন একের পর এক। বিড়ালটা ঘুমাচ্ছে কার্পেটের উপর। খাঁচার ভেতর বসে আছে ক্যানারি পাখিটা। কোনো কিছুরই ঘাটতি ছিল না, যাতে মনে হতে পারে যে সমাবেশটা আর সব রাতের মতো গতানুগতিক নয়। ড্রয়িং রুমে বা কোনো ঘরে প্রবেশের সময় প্রবেশ ভাষণের মতো কিছু একটা বলা আমার অভ্যেস। তাই বেশ ফুর্তির ভাব নিয়ে বললাম, বেশ বেশ বেশ, হ্যালো। সারাদিন কোথায় ছিলেন? তিরস্কার মাখার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল হেলোইস। লাঞ্চের পরে আমার রুমে চলে গিয়েছিলাম। 5টার সময়। সেখানে আপনি ছিলেন না? না, কলেজগুলোর বিষয়ে কিছুক্ষণ কাজ করে একটু পায়চারি করতে বেরিয়েছিলাম। শরীর ঠিক রাখতে হলে ব্যায়াম করতেই হবে, প্রফেসর মন্তব্য করলেন। দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। সব কিছু চলছিল বেশ সুন্দরভাবে। আমিও খুব চাঙা বোধ করছিলাম। এমন সময় মিসেস পিঙ্গল হঠাৎ একটা বালির বস্তা ছুঁড়ে মারলেন আমার মাথার খুলির গোড়াটায়। আসলে বস্তা ছুড়লেন তা বলছি নে, না না, সেটা তিনি করেননি। আমি একটু আলংকারিক ভাষায় কথা বলি কি না, তাই ওভাবে বলেছি। রডারিক বড্ড দেরি করে ফেলল, মন্তব্য করলেন মিসেস পিঙ্গল। আপনাদের কাছে হয়তো অদ্ভুত মনে হতে পারে যে ওই নামের শব্দটা একখানা থাম ইটের মতো আমার চাউ কেন্দ্রে গিয়ে আঘাত হানল। কিন্তু আমার কাছ থেকে জেনে রাখুন, স্যার রডারিক গ্লোভস এর সংস্রবে যাকেই যেতে হয়েছে সে জানে যে রডারিক দুনিয়াতে একজনই আছে এবং সেই একজন একাই 100। রডারিককে? জানতে চাইলাম ক্ষীণকণ্ঠে। প্রফেসর বললেন, আমার ভাইরা, স্যার রডারিক গ্লোভস আজ রাতে ক্যামব্রিজে আসছেন। আগামীকাল সেন্ট লিউকে তিনি বক্তৃতা করবেন। এখানে ডিনার করবেন আজ। দস্যুদের গুহায় ফাঁদে আটকা পড়া গল্পে সেই নায়কের মতো অনুভূতি নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। এদিকে দরজা খুলে গেল। পরিচারিকা না কে যেন ঘোষণা করলো স্যার রডারিক গ্লোভস, এবং সঙ্গে সঙ্গে তিনি এলেন। যেসব কারণে সমাজের ভালো ভালো লোকেরা এ বুড়োটাকে পছন্দ করে না, তার অন্যতম হলো এই যে বুড়োর মাথাটা সেন্ট পল গির্জার গম্বুজের মতো এবং চোখের ভুরুগুলো সব সময় নাচানাচি করছে, বাঁকা হচ্ছে, সংকুচিত হচ্ছে। পেছনে কৌশলগত রেলপথ তৈরি করে নেয়ার আগে এরকম টাকমাথা ও মোটা ভুরুওয়ালা লোককে নিজের দিকে এগিয়ে আসতে দেখাটা এক জঘন্য অভিজ্ঞতা। তিনি ঘরে আসতেই আমি একটা সোফার পেছনে আশ্রয় নিয়ে আমার আত্মাটাকে উপরওয়ালার হাতে সঁপে দিলাম। বিপদ যে এরকম একজন কালচে রঙের লোকের মাধ্যমে আসছে তা জানার জন্য কাউকে হাত দেখাতে হয়নি আমার। আমার উপর প্রথমে নজর পড়েনি তার। প্রফেসরও তার স্ত্রীর সাথে হ্যান্ডশেক করে হেলোইসকে চুমু দিয়ে দর্শনীয় বস্তু দুটোকে বাউ করে সম্মান দেখে তিনি বললেন, আসতে একটু দেরি হয়ে গেল। পথে একটা সামান্য দুর্ঘটনা ঘটেছিল। আমার সোফার বলল যে এতক্ষণে তিনি আমাকে দেখতে পেলেন। ঘোত করে একটা আওয়াজ করলেন, যেন আমি তার দেহের অভ্যন্তরে কোথাও প্রচণ্ড আঘাত দিয়েছি। প্রফেসর আঙুল তুলে পরিচয় করিয়ে দিতে গেলেন, এটি মিস্টার উস্টারের সাথে আমার পরিচয় আছে। প্রফেসর বলে গেলেন,
এ হচ্ছে মিস শিপাল্লির বোন অলিভার। মিস শিপাল্লিকে মনে আছে তো? গর্জে উঠলেন স্যার রডারিক। কী সব বলছো তুমি? পাগল ঘাঁটতে ঘাঁটতে গলার আওয়াজটা তার এমনিতেই কর্কশ ও রুক্ষ হয়ে গেছে। এ হলো সেই হতছাড়া ছোকরা বার্টাম ওস্টার। অলিভার আর শিপাল্লিদের নিয়ে কেন বাজে বকবক করছো? স্বাভাবিক বিষয় নিয়ে প্রফেসর তাকালেন আমার দিকে। অন্য সবাইও তাই করলো। একটু দুর্বল হাসি এসে আমি বললাম, দেখুন, আসলে পরিস্থিতির সাথে লড়ছিলেন প্রফেসর। তার মগজের গুঞ্জনধ্বনি আমার কানে আসছিল। কাতর স্বরে তিনি বললেন, কিন্তু সে তো বলল আমার নাম অলিভার শিপাল্লি। হেরে গলায় স্যার রডারিক আমাকে হুকুম দিলেন, এখানে এসো। আমি কি এটাই বুঝবো যে তুমি একজন পুরানো বন্ধুর বোনপোষে যে এ পরিবারটার উপর চড়াও হয়েছ? বর্ণনাটা নির্ভুল বলেই মনে হলো। বললাম, ইয়ে মানে হ্যাঁ। এক চোখ দিয়ে স্যার রডারিক তাকালেন আমার দিকে। দৃষ্টিটা যেন আমার দেহ ফুঁড়ে মগজ পর্যন্ত চলে গেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করলো দেহের সর্বত্র, তারপর বেরিয়ে গেল পিঠ ফুঁড়ে। উন্মাদ, বিলকুল উন্মাদ। যেদিন একে প্রথম দেখি সেদিনই বুঝেছিলাম যে বড্ড উন্মাদ এটা। কি বলছে ও? জানতে চাইলেন আন্ট জেইন। প্রফেসর গলা চড়িয়ে বললেন, রডরিক বলছে যে এ ছেলেটা পাগল। আহ, আমিও তাই ভেবেছিলাম। পানির নল বেয়ে সে নিচে নামে। কি করে সে? আমি দেখেছি অনেকবার। ঘোড়ার মতো নাক বাজিয়ে স্যার রডরিক বলে উঠলেন, একে উপযুক্ত তত্ত্বাবধানে রাখা উচিত। এর মতো মানসিক অবস্থার একটা লোককে দুনিয়াময় যত্রতত্র ঘুরে বেড়াতে দেয়া খুবই খারাপ। পরবর্তী পর্যায়ে সে মানুষ খুন করতে পারবে খুব সহজে। আমার মনে হলো সিপ্পির ব্যাপারটা ফাঁস করে দিয়ে হলেও নিজেকে এ ভয়ঙ্কর অভিযোগ থেকে মুক্ত করা কর্তব্য। সিপ্পির তো যা হবার হয়েই গেছে। বললাম, আমাকে একটু বুঝিয়ে বলতে দিন। সিপ্পি আমাকে এখানে আসতে বলেছে। তার মানে? সে নিজে আসতে পারছিল না, কারণ নৌকাবাইজের রাতে এক পুলিশকে মারধর করায় তার জেল হয়ে গেছে। দেখুন, গল্পটা ওদেরকে বোঝানো খুব সহজ হয়নি, এবং এমনকি বুঝিয়ে বলার পরেও আমার প্রতি ওদের মধ্যে কোনো উষ্ণতার সঞ্চার হতে দেখা গেল না। ডিনারের ঘোষণা দেওয়ার পর আমি বেরিয়ে এসে সোজা চলে গেলাম নিজের কামরায়। ডিনারে বসে কিছু খেয়ে নিলে হতো, কিন্তু পরিবেশটা তার উপযোগী ছিল না। জিপস, আমরা ডুবে গেছি স্যার। নরকের ভিতগুলো নড়ে উঠেছে। খেল খতম। মনোযোগ দিয়ে সব শুনল জিপস। তারপর বলল, স্যার, এরকম কিছু ঘটার সম্ভাবনা সবসময়ই ছিল। এখন শুধু শেষ পদক্ষেপটা নেয়াই বাকি রয়েছে। সেটা কি? মিস শিপাল্লির কাছে গিয়ে দেখা করা, স্যার। কেন? কোন কাজে? স্যার, ঘটনাটা প্রফেসর পিঙ্গলের চিঠির মাধ্যমে তার জানার পরিবর্তে যদি আপনি গিয়ে তাকে অবহিত করেন, তবে সেটা যুক্তিযুক্ত হবে বলে আমার ধারণা। মিস শিপাল্লিকে যথাসাধ্য সাহায্য করার ইচ্ছেটা আপনার এখনও অটুট থাকলে আপনি এটা করতে পারেন। আমি সিপ্পিকে ডোবাতে পারি না। যদি মনে করো যে এতে ভালো হবে, আমরা তো চেষ্টা করতে পারি, স্যার। আমার মনে হচ্ছে আমরা হয়তো দেখব যে মিস শিপাল্লি ক্ষমাসুন্দর দৃষ্টিতে মিস্টার শিপাল্লির অপরাধগুলোকে বিচার করতে ইচ্ছুক। তোমার এরকম মনে হবার কারণ? এটা আমার একটা অনুভূতি মাত্র। বেশ, তুমি যদি মনে করো যে চেষ্টাটা করা উচিত, তা ওখানে যাব কি করে? স্যার, দূরত্বটা প্রায় 150 মাইল। সবচেয়ে ভালো হবে একটা গাড়ি ভাড়া করলে। যাও, এখনই নিয়ে এসো। আন্ট জেইন, স্যার রডরিক ইত্যাদির কথা নাই বললাম। শুধু হেলোইস পিঙ্গলের কাছ থেকে 150 মাইল দূরে চলে যাবার আইডিয়াটি কি যে ভালো লাগলো, কেমন করে আপনাদেরকে বোঝাই। বেকলি অন দি মুর এর প্যাডক নামের বাড়িটি গ্রাম থেকে মাইল কয়েক দূরে। পরদিন স্থানীয় সরাইতে পেট ভরে ব্রেকফাস্ট খেয়ে রওনা দিলাম প্যাডকের উদ্দেশ্যে। গত 2 সপ্তাহে আমার শরীর ও মনের উপর যে ধকল গেছে, তাতে দুটোই শক্ত হয়ে গেছে। তাছাড়া মিস শিপাল্লি আর যাই হন, স্যার রডারিক গ্লোভস তো নন। কাজেই হালকা মন নিয়েই চললাম। প্যাডক হচ্ছে একটা মাঝারি আকারের বাড়ি। সামনে অতি সিমসাম একটা বাগান,
খুব যত্নে তৈরি নুড়ি পাথরে একটি গাড়ির চলার রাস্তা। রাস্তাটা এত সুন্দর ও মসৃণ যেন এইমাত্র ড্রাই ক্লিনার থেকে এনে বিছিয়ে দেওয়া হয়েছে। বাড়িটার দিকে এক পলক তাকালেই মনে হয় কারো খালা এখানে থাকেন। ওই রাস্তায় গাড়ি চালিয়ে এগোতেই লক্ষ্য করলাম যে বাগানের মাঝামাঝি জায়গায় বালতি হাতে এক মহিলা ফুলের কেয়ারি নিয়ে কী সব করছেন। ভাবলাম যার কাছে যাচ্ছি তিনি এ মহিলা না হয়ে পারেন না। সুতরাং থেমে গলা পরিষ্কার করে বললাম, মিস শিপাল্লি। তিনি ছিলেন আমার দিকে পেছন ফিরিয়ে। আমার গলা শব্দে চমকে লাফিয়ে উঠলেন। তারপর ধাতস্থ হয়ে অনেকটা বোকার ভঙ্গিতে তাকালেন আমার দিকে। মহিলাটি বিশালদেহী ও শক্ত সমর্থ, তার মুখটা একটু লালচে। বললাম, আপনাকে চমকে দিইনি তো? আপনি কে? আমার নাম ওস্টার, আপনার বোনপো অলিভারের বন্ধু। তার শ্বাস প্রশ্বাস আরও নিয়মিত হয়ে এলো। তাই নাকি? আপনার গলা শুনে প্রথমে আমি ভেবেছিলাম অন্য কেউ। না, আমি অন্য কেউ নই, যা বলেছি তাই। আমি এখানে এসেছি অলিভার সম্পর্কে কথা বলতে। অলিভার সম্পর্কে কি কথা? দ্বিধায় পড়ে গেলাম। আমার আত্মবিশ্বাস অনেকটা উবে গেল। আপনাকে প্রথমেই জানিয়ে রাখা ভালো যে কাহিনীটা একটুখানি বেদনাকর। অলিভার কি অসুস্থ? কোনো দুর্ঘটনায় পড়েনি তো সে? উদ্বেগ ঝরে পড়ল তার কণ্ঠ থেকে। মানবিক অনুভূতির এ অভিব্যক্তিতে খুশি হলাম। তাই ঠিক করলাম আর দেরি না করে যা বলার বলে ফেলাই ভালো। না না, সে অসুস্থ নয়। আর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নির্ভর করছে। অ্যাক্সিডেন্ট আপনি কোনটাকে মনে করেন তার উপর। সে চৌকিতে আছে। চৌকিতে মানে? জেলখানায়। জেলখানায়? দোষটা পুরোপুরি আমার। নৌকাবাইদের রাতে আমরা পায়চারি করছিলাম। আমি তাকে বুদ্ধি দিয়েছিলাম একজন পুলিশের হেলমেট কেড়ে নিতে। বুঝলাম না। দেখুন, সে ছিল মনমরা অবস্থায়। ভুল করে হোক বা সঠিকভাবে, আমি ভাবলাম যে সে যদি রাস্তাটা পার হয়ে গিয়ে একটা পুলিশের হেলমেট কেড়ে নিয়ে আসে তাহলে তার মনটা খুশি হয়ে উঠবে। আইডিয়াটা তারও ভালো লাগায় সে গেল হেলমেট কিনে আনতে। কিন্তু পুলিশটা শুরু করলো দারুণ হইচই। তখন অলিভার ওকে পেদিয়ে দিল। পেদিয়ে দিল মানে? মানে হালুয়া বানালো। ভুঁড়িতে পেল্লায় এক ঘুষি লাগালো। আমার বোনপো ঘুষি মেরেছে পুলিশের ভুঁড়িতে, একেবারে ভুঁড়ির মাঝখানটায়। পরদিন সকালে নাসিকাটা মানে ম্যাজিস্ট্রেটটা তাকে অপশন ছাড়া 30 দিনের জন্য ব্যাস্টিলে পাঠিয়ে দিল। উদ্বেগের সাথে আমি লক্ষ্য করছিলাম ব্যাপারটাকে তিনি কিভাবে গ্রহণ করেন। এ পর্যন্ত বলতেই দেখলাম মুখটা তার দুভাগ হয়ে গেল। মুহূর্তখানে একটা বড় হা ছাড়া আর কিছু দেখা গেল না। পরক্ষণেই তিনি গড়িয়ে পড়লেন ঘাসের উপর। অট্টহাসিতে ফেটে পড়ে পাগলের মতো বালতিটা দোলাতে লাগলেন। আমার মনে হলো তার ভাগ্য ভালো যে স্যার রডরিক গ্লোভস ধারে কাছে নেই। থাকলে তার মাথার উপর বসে স্টেট জ্যাকেট আনতে বলতেন। আপনি বিরক্ত হননি তো? বিরক্ত? এরকম চমৎকার ঘটনার কথা আমি জীবনে আর শুনিনি বলে হাসতে লাগলেন আবার। খুশি হলাম, স্বস্তি পেলাম। তার জন্য আমি গর্বিত, বললেন তিনি। খুব ভালো কথা। ইংল্যান্ডের প্রত্যেকটা জোয়ান ছেলে যদি পুলিশের ভুঁড়িতে ঘুষি মেরে বেরাতো তাহলে দেশটা অনেক বেশি বাসযোগ্য হয়ে উঠত। তিনি কেন এ কথা বললেন তা আমার বোধগম্য হলো না। তবে সবই মনে হলো ঠিক আছে। কাজেই তাকে বিদায় জানিয়ে চলে এলাম। সরাইখানায় ফিরে এসে জিপসকে বললাম, সব খবর ভালো, কিন্তু কেন তা আমার মাথায় ঢুকছে না। মিস শিবাল্লির সাথে আপনার দেখা হবার পর আসলে কি কি ঘটেছে স্যার? আমি তাকে বলছিলাম পুলিশকে মারধর করার দায়ে সিপ্পি জেল খাটছে। শুনে তিনি হাসতে লাগলেন প্রাণ খুলে। খুশিতে বালতি দোলালেন এবং বললেন যে সিপ্পির জন্য তিনি গর্বিত। আমি মনে হয় তার স্পষ্ট পাগলামির একটা ব্যাখ্যা দিতে পারি স্যার। আমি খবর পেয়েছি যে গত 2 সপ্তাহ ধরে স্থানীয় পুলিশ কনস্টেবল মিস শিবাল্লিকে ভয়ানক বিরক্ত করেছে। নিঃসন্দেহে এ কারণেই তিনি গোটা পুলিশ বাহিনীর প্রতি বিরূপ হয়ে উঠেছেন। সত্যি? কেমন করে এটা ঘটলো বলো তো? স্যার, কনস্টেবলটি তার কর্তব্য পালনে কিছুটা অতি উৎসাহ দেখিয়েছে। সে গত 10 দিনের নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালানো
কলারহীন অবস্থায় তার কুকুরগুলোকে বাইরে বেরোতে দেয়া এবং তার চিমনি থেকে বেশি ধোঁয়া বের হওয়া বন্ধ না করার দরুন কমপক্ষে 3 বার তার উপর সমন জারি করেছে। মিস শিপাল্লি স্বভাবত একজন স্বেচ্ছাচারী। অতীতে তিনি অবাধে এসব করে এসেছেন। কনস্টেবলটির অপ্রত্যাশিত উৎসাহের কারণে তিনি চিরেনি হিসাবে পুলিশি বিদ্বেষী হয়ে পড়েছেন। ফলে পুলিশের উপর মিস্টার শিপাল্লির হামলাকে তিনি ক্ষমাসুন্দর চোখে দেখেছেন। জিপস, এসব কথা তুমি শুনলে কার কাছে? কনস্টেবল নিজেই বলেছে স্যার, সে আমার কাজিন। হা করে চেয়ে রইলাম লোকটার দিকে। সব কিছু আমি দেখলাম, মানে পরিষ্কার হয়ে গেল আমার কাছে। কি সর্বনাশ জিপস, তুমি ঘুষ টুস দাওনি তো কনস্টেবলকে? না না স্যার, তবে গত সপ্তাহে তার জন্মদিন গেছে কিনা তাই একটা ছোট্ট উপহার দিয়েছিলাম তাকে স্যার। এলবার্ট বরাবরই আমার প্রিয়। কত খরচ করেছ? মাত্র 5 পাউন্ড স্যার। পকেট হাতে বের করে বললাম, এই নাও, আরও 5 পাউন্ড দিলাম তোমার সৌভাগ্য কামনা করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। জিপ, তোমার কাজ কারবার না বড় রহস্যজনক। কীরকম কায়দা করে তুমি এক একটা আশ্চর্যজনক কাণ্ড ঘটাও? আমি একটু গান গাইব, তোমার কোনো আপত্তি নেই তো? মোটেই না স্যার, আপনি প্রাণ খুলে গান করুন। এ অধ্যায় এখানেই শেষ হলো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি শোনাতে যাচ্ছি একটা ছোট্ট মেয়ের গল্প। যে মেয়েটা